আজকে আলোচনা করব আপনার উপর 498 আইপিসি অথবা সেকশন 85 বিএনএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার কেস আপনার উপর চলছে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে এর থেকে রেহাই পাবেন, সেই বিষয়ে আমি আলোচনা করব। এবার আমি প্রসঙ্গে আসি, সেটা হলো ধরুন আপনার সঙ্গে আপনার স্ত্রীর অনেকদিন ধরে একটা ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট চলছে। তার জন্য আপনার স্ত্রী হয়তো আপনার বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি অথবা অন্য কোনো জায়গায় সে এখন বর্তমানে অবস্থান করছে, মানে থাকছে। বা এটাও হতে পারে যে আপনার স্ত্রী আপনার বাড়িতেই আছে, অন্য ঘরে বা একই ঘরে, এরকম কিন্তু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই 498 আইপিসির কেসগুলো হলে বা সেকশন 85 বিএনএসের কেসগুলো হলে, যেটা নতুন আইনে, এই কেসগুলো হলে কিন্তু স্ত্রী বাড়ি ছেড়ে মানে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যায় বা অন্য কোথাও নিজের সেলফ অ্যারেঞ্জমেন্টে সে থাকে। এরকম অনেক সময় হয় যে আপনার স্ত্রী ডাইভোর্স চাইছে, আপনি ডাইভোর্স দিতে রাজি নয়, বা আপনি যেই মেনটেন্যান্স অ্যামাউন্টটা সে ক্লেম করছে বা ফাইনাল অ্যালাইনমেন্টের জন্য যেই টাকাটা ক্লেম করছে আপনি অতটা দিতে সামর্থ্য নয়, আপনার সামর্থ্য নেই বা আপনি দিচ্ছেন না। এরকম ক্ষেত্রগুলোতে কিন্তু একটা মিথ্যে 498 আইপিসির বা সেকশন 85 বিএনএসের বা ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাক্টের এই মিথ্যে মামলাগুলো অনেক সময় করা হয়। তো এক্ষেত্রে আপনি কিভাবে ডিফেন্ড করবেন, কীভাবে নিজেকে বাঁচাবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। যেমন দেখুন, ধরুন আপনার উপর একটা এরকম মিথ্যে মামলা হয়েছে। দেখুন, মামলা তো আর একবারে হয় না, ব্যক্তিগত বিদ্বেষ তৈরি হয়, অর্থাৎ একটা সম্মানের যে স্বামী স্ত্রীর মধ্যে জায়গাগুলো থাকে, পারস্পরিক সম্মান, সেটা যখন নষ্ট হয়ে যায় তখনই কিন্তু এই কেসগুলো হয়। তো যখন নষ্ট তো আর একদিনে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আস্তে আস্তে সেটা কমে, সম্মানের জায়গাটা বা তিক্ততা আস্তে আস্তে বাড়ে। তো এই যখন পরিস্থিতি হচ্ছে বা আপনার মনে হচ্ছে যে এরপর একটা মিথ্যে মামলা আমার উপর বা আমার পরিবারের উপর আসতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আগে থেকেই সাবধান হয়ে বাড়িতে স্পাই হিডেন ক্যামেরা লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি কোনো পার্টে দোষ না থাকে বা আপনার স্ত্রী যদি মিথ্যে মামলা করে, সেগুলো ক্ষেত্রে আপনার একটা বাঁচার জায়গা আছে। বা কখনো যদি আপনাকে যদি ভয়েস কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে বা ধরুন কল রেকর্ডিং থাকে আপনার, যে আপনার উপর মিথ্যে মামলা আসছে বা আগে থেকে তার একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে, সেরকম যদি কনভারসেশন কোনো পার্ট থেকে থেকে থাকে আপনার বউ বা আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো আপনার ক্ষেত্রে যেতে পারে, মানে আপনার লাভ হতে পারে যদি মামলাটা কোর্ট পর্যন্ত যায় বা ট্রায়াল চলে, মানে ট্রায়ালে আপনি লাভ পাবেন। হ্যাঁ, যখন একটা কেস হলো তখন হয়তো বিশেষ কিছু সুবিধা পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনাকে রিয়েল জায়গাটা বলছি, মানে রিয়েলিস্টিক জায়গা থেকে বলছি, যে খুব একটা আপনি যখন কেসে তদন্ত চলবে, তদন্তে বেশিরভাগ ক্ষেত্রেই খুব একটা লাভ, এগুলোতে আপনার এভিডেন্সটায় খুব একটা লাভ আপনার হয় না, বেশিরভাগ ক্ষেত্রে বলছি। তো যখন ট্রায়াল চলে তখন ট্রায়ালেই আপনি, যেমন আপনার ডিফেন্স উইটনেস চলবে, মানে ডিডাব্লিউ যখন চলবে, তখন তো আপনি এই আপনার যে আপনার সপক্ষে যে এভিডেন্সগুলো আছে সেগুলো আপনি পেশ করতে পারবেন। বা এফআইআর কোয়াশিং যদি কখনো অ্যাপ্লিকেশন করেন হাইকোর্টে, সেক্ষেত্রেও আপনি লাভ পাবেন। কিন্তু সব ক্ষেত্রে এফআইআর কোয়াশিং হয় না, আর এফআইআর কোয়াশিংয়ের যেই বিষয়গুলো সেটাও কিন্তু একটু সময় সাপেক্ষ বা বেশিরভাগ ক্ষেত্রে সেটা রিয়েক্ট হয়। তো এক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, এই যে 498 আর 85 সেকশন 85 বিএনএস, এগুলো কিন্তু কীভাবে শেষ হয় সেটা আগে জানা দরকার। শেষ হয় কীভাবে? ধরুন আপনার সঙ্গে আপনার স্ত্রীর একটা এরকম কেস আপনার উপর করেছে, বাঁচার রাস্তা অনেকগুলো, তার মধ্যে কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব। তার মধ্যে যেমন ধরুন আপনার সঙ্গে আউট অফ দ্য কোর্ট, মানে কোর্টের বাইরে দুজন মিলে একটা মীমাংসা করে নিলেন, দুই বাড়ির লোকজন বা আপনার উকিলবাবু ওনার উকিলবাবু দুজন মিলে আলোচনা করে একটা ফাইনাল সেটেলমেন্ট হলো, কেসটা ও উইথড্র, আপনার স্ত্রী উইথড্র করে নিল, মানে উঠিয়ে নিল। বা এরকম হতে পারে যে যেই অ্যামাউন্টটা ধরুন মেনটেন্যান্স চাইছিল বা ফাইনাল অ্যালাইনমেন্টের জন্য চাইছিল বা ডাইভোর্স চাইছিল, আপনি সেগুলোতে সবগুলোতে রাজি হয়ে গেলেন, তাহলে কেসটা উঠে গেল আউট অফ দ্য কোর্ট, সেটা আর ট্রায়াল পর্যন্ত গেল না। বা ধরুন আপনিও কিছু কাউন্টার কেস আপনার পার্ট থেকে করেছেন, কাউন্টার ব্লাস্ট যাকে বলে, কাউন্টার কেস কিছু করেছেন আপনি। আমি কখনো মিথ্যা মামলায় প্ররোচনা দিচ্ছি না আর মিথ্যা মামলা করার জন্য বলছিও না, এটা কিন্তু মাথায় রাখবেন। কাউন্টার কেস মানে আপনার তরফ থেকে যদি ওর তরফ থেকেও কিছু হয়ে থাকে, তার উপরেও যদি কোনো কেস যদি আপনি ইচ্ছা হয় আপনি করতে পারেন অবশ্যই। আমি কিন্তু কখনোই আপনাকে কেস করার বিষয়ে পরামর্শ দিচ্ছি না। যদি আপনার উপর কোনো অফেন্স হয়ে থাকে, আপনার ফ্যামিলির উপর কোনো অবিচার অত্যাচার হয়ে থাকে বউর পার্ট থেকে বা তার শ্বশুরবাড়ির মানে আপনার শ্বশুরবাড়ির পার্ট থেকে, মানে তার বাপের বাড়ির পার্ট থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কেস করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দের উপর, ঠিক আছে? আপনি এই কেসগুলো করতে পারেন। এবার ধরুন এই কেসগুলো যদি করেন, সেক্ষেত্রে কী হবে, আপনার স্ত্রীকেও কোর্টে আসতে হবে, আপনার স্ত্রীও বা আপনার স্ত্রীর যে বাপের বাড়ির লোক তাদেরও বেল নিতে হবে।
মানে আপনার যেমন খরচা আছে বা অ্যারেস্ট হওয়ার একটা ভয় আছে, এই ভয় নিয়ে সবসময় চলতে হয় কেস হওয়ার পর, তো সেটাও কিন্তু ওদের ক্ষেত্রেও হবে। তো এক্ষেত্রে ওরা মনে করতে পারে যে না, দুজনে আপোষে মিটিয়ে ফেলি, দুজনেরই পার্টির ভুল হয়েছে, দুজনের পার্টির কেসগুলো উঠিয়ে ফেলি, যদি কম্পাউন্ডেবল হয় তাহলে, মানে কেসগুলো যদি উঠিয়ে নেওয়ার, যদি সব কেস তো উঠিয়ে নেওয়া যায় না, কিছু কিছু কেস উঠিয়ে নেওয়া যায় আর কিছু কিছু কেস উঠিয়ে নেওয়া যায় না। মানে কমপ্লেন্ট উঠাতে পারে আর কিছু কিছু কেস কমপ্লেন্ট, মানে যে অভিযোগকারী বা অভিযোগকারিনী কেসগুলো উঠাতে পারে না। এবার কোন কোন কেসগুলো পারে আর কোন কোন কেসগুলো পারে না তারও একটা শিডিউল আছে, সেটা এই ভিডিওতে আলোচনা করবো না, কারণ ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে। তো এই কারণে এবার এই 498A যে কেসগুলো সেগুলো কিন্তু উঠিয়ে নেওয়া যায়, এতটুকুই জেনে রাখলে যথেষ্ট এই ভিডিওর জন্য। তো এক্ষেত্রে উঠিয়ে নিতে পারে। তো ধরুন এবার কেসগুলো উঠিয়ে নিল, মানে এভাবেও শেষ হয়ে যেতে পারে, বা কেসগুলো ধরুন ট্রায়াল অবধি গেল। ট্রায়াল অবধি যাওয়ার পর কেসগুলো ধরুন সঠিক তথ্য প্রমাণের অভাবে আপনি কেস থেকে অ্যাকিউটাল পেয়ে গেলেন, মানে খালাস হয়ে গেল আপনার, মানে আপনি খালাস পেয়ে গেলেন। এক্ষেত্রে হতে পারে। আরেকটা হতে পারে যে আপনার শাস্তি হলো, এটাও কিন্তু কেসগুলো মিটে যাওয়া, মানে আপনার উপর শাস্তি একটা, আপনার কেসগুলো প্রমাণ হয়ে গেল, শাস্তি হলো। আর শাস্তি হলে আপনি ধরুন যেই জেলটা, যেই ইমপ্রিজনমেন্ট বা যেই ধরুন সংশোধনাগারে থাকার যেই সময়টা মহামান্য আদালত দেবেন, সেই টাইমটা পার করে আসলেন, মানে কেসটা শেষ হয়ে গেল। এইভাবেও শেষ হতে পারে। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে শেষ করা যায়, সেগুলো এই ভিডিওতে আলোচনা করবো না, পরের ভিডিওতে অন্য কোনো সময় বলবো। তো এক্ষেত্রে এইভাবে শেষ হয়। ধরুন আপনার যদি দুর্ভাগ্য থাকে, সেক্ষেত্রে কিন্তু কেসগুলো কিন্তু ট্রায়াল অবধি যায়, আর ট্রায়ালের ক্ষেত্রে কিন্তু সেটা খরচ সাপেক্ষ, আর সঙ্গে সঙ্গে রিস্কও একটা থেকে যায়, কেন পানিশমেন্ট হতে পারে। পানিশমেন্টটা মানে জেল হতে পারে। তো এই জেল থেকে কীভাবে বাঁচবেন আর জেল থেকে বাঁচার জন্য কী কী করবেন, মিথ্যে মামলা থেকে বাঁচার জন্য, সেই বিষয়েই বলুন। ধরুন আপনার সঙ্গে আপনার স্ত্রীর এরকম কেস চলছে, একটা তিক্ততা তৈরি হয়ে গেছে। দেখুন আমি সবসময়ই বলি, কেস যেন কোর্টে চলে, যাতে ব্যক্তিগত সম্পর্কের মাঝখানে এই কেসের তিক্ততা না আসে। কারণ ব্যক্তিগত আদান প্রদানের জায়গাটা, মানে ভালো সম্পর্কের জায়গাটা যাতে নষ্ট না হয়, অন্তত ভালো সম্পর্ক না থাক, যাতে খুব খারাপ সম্পর্ক না হয়, মানে যাতে কথা বলার মতো পজিশন না থাকে, যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, এরকম যাতে না হয়। ধরুন আপনাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, সম্পর্কটা খুব খারাপ, সেখান থেকেই আমি শুরু করছি। ধরুন সম্পর্ক খুব খারাপ, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে তার বাপের বাড়িতে চলে গেছে, এক্ষেত্রে আপনি কী করবেন? দেখুন, ওয়াইফের বার্থডে আপনি ভুলবেন না অবশ্যই, আর আপনার অ্যানিভার্সারি মানে ম্যারেজ অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকীটাও বলা আপনার উচিত নয়। তো এক্ষেত্রে যদি পারেন তার বাবা মা, তার ভাই বোন, এদেরটা মনে রাখলে আরও ভালো, পারলে ডায়েরিতে লিখে রাখবেন। যদি সেরকম না হয়, আপনার স্ত্রীরটাই অন্তত মনে রাখুন। স্ত্রীকে তার বার্থডেতে আপনি যদি পারেন নিজে গিয়ে, যদি অনেক সময় মনে হয় না আর গেলে আরও ঝামেলা বাড়বে, আরেকটা কেস এসে যেতে পারে আমার উপর, কারণ পরিস্থিতি খুব গরম হয়ে আছে, তাহলে কি করবেন? তাহলে আজকাল অনলাইন সাইটে অনলাইন এরকমভাবে অর্ডার করা যায়, আর সেটা চলে যায় বাড়িতে। কী দেবেন? বউকে যেটা খেতে ভালোবাসে বউ, এরকম নয় চকলেট, ধরুন আপনার বউ চকলেট খায় না, তাহলে এই ভিডিও শুনে চকলেট পাঠানোর কোনো মানে হয় না। স্ত্রী আপনার যেটা ভালোবাসে, সেটা বিরিয়ানি হোক, চাউমিন হোক, বা পিৎজা হোক, বা যেটাই হোক, তার ভালো লাগার জিনিস আপনি, এবং কেক আপনি অনলাইনের মাধ্যমে, ডেলিভারি বয়ের মাধ্যমে আপনি তার বাড়িতে পাঠাতে পারেন, বা সে যেখানে আছে সেখানে পাঠাতে পারেন। আপনি সঙ্গে সঙ্গে যদি অ্যাফোর্ড করতে পারেন, মানে আপনার যদি সামর্থ্য হয়, আপনি তার জন্য একটা ভালো ড্রেস, শাড়ি, এগুলোও পাঠাতে পারেন। হ্যাঁ, সে এটা অ্যাকসেপ্ট করলো, করার পরে ব্যাক করলো, তাহলেও আশাহত হবেন না, কারণ আপনার কাছে কিন্তু এইটা বলার জায়গা থাকবে যে আমি আমার কর্তব্য পালন করেছিলাম। এবার আপনি বলবেন এগুলো কি মুখে মুখে হয়ে গেল? না, আমি অনলাইনে কেন বললাম? কারণ আপনার কাছে কিন্তু অনলাইনে যখনই আপনি এই পেমেন্টগুলো করবেন, বা এইগুলো যখন ট্রানজ্যাকশন করবেন, কোন কোন আইটেম কিনেছেন, কোন কোন আইটেম কোথায় পাঠিয়েছেন, সেটাও কিন্তু প্রুফ আপনার কাছে থাকবে। তো এটা কিন্তু যত্ন করে রেখে দেবেন। এটা কেন? যদি কখনো কেসটা ট্রায়ালে যায়, তাহলে আপনার এগুলো কিন্তু সব কাজে লাগবে। এরপর দেখুন এই সম্পর্কটা ধরুন আস্তে আস্তে করে ঠিক হচ্ছে, আস্তে আস্তে রোজ সকালবেলা উঠে গুড মর্নিং, গুড নাইট, রাত্রিবেলা, মাঝখানে মিস করছি, খেয়েছো নাকি, ওপার থেকে হয়তো অ্যান্সার আসবে না। এবার অনেক সময় কী হয়, হোয়াটসঅ্যাপটা ব্লক করে রাখে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো তাহলে আর লাভ নেই। তবে আপনি কিন্তু আশা ছাড়বেন না, আপনি এসএমএসের মাধ্যমে পাঠাবেন, খেয়েছো নাকি, কোথায় গেছিলে, কী গেছিলে, বা এই যে প্রশ্নগুলো নয় ব্যক্তিগত স্তরে তাকে বেশি জিজ্ঞাসাবাদ করবেন, কিন্তু নর্মাল যে ক্যাজুয়াল প্রশ্নগুলো আমরা করি, আমরা আমাদের ভালোবাসার, ভালো লাগার মানুষকে, সেই প্রশ্নগুলোই করবেন। এটাতে কোনো আপত্তি নেই, যতদিন আপনার স্ত্রী আছে ততদিন। যদি ফোন করলে বিরক্ত হয়, আপনি এসএমএস করতে পারেন। হ্যাঁ, এসএমএসগুলো ব্লক করে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে পৌঁছায়, তো এটা আপনি করতে পারেন, ঠিক আছে। এবার আপনি কি করবেন? এবার আপনি ধরুন সম্পর্কটা আস্তে আস্তে ভালো হচ্ছে, আপনি লাঞ্চে, ডিনারে আপনি বউকে ইনভাইট করবেন, মানে আপনার স্ত্রীকে ইনভাইট করবেন, এসএমএসের মাধ্যমে হোক, বাড়িতে গিয়ে যদি সম্ভব হয় বাড়িতে গিয়ে হোক, তাকে পিক আপ করে নিয়ে গেলেন, অবশ্যই তাকে কিন্তু বাড়িতে ড্রপ করবেন পিক আপ করলে।
ঠিক আছে, অবশ্যই ড্রপ করবেন। এবার আপনি যেখানে গেলেন খেতে, সবসময় মোবাইলে লোকেশন বা জিপিএস ক্যামেরা পাওয়া যায়, সেই অ্যাপসটা ইনস্টল করে রাখবেন। মানে আপনি কোথায় গেছেন তার আপনি পুরো রেফারেন্সটা পেয়ে যাবেন, অ্যাড্রেস, সময়, তারিখ সব পাওয়া যায়। এগুলো আপনার কিন্তু সেলফির মাধ্যমে আপনি সেটাকে রেখে দিতে পারেন। অবশ্যই সেলফি তোলার সময় তার কনসেন্টটাও কিন্তু, মানে তার সেটাতে মত আছে নাকি সেটা কিন্তু একটা ভাবার বিষয়। জোর করে কারো ফটো তোলা যায় না, এটা তার আর্টিকেল 21 এর তার যে ফ্রিডম অফ লাইফ আছে বা রাইট টু প্রাইভেসি আছে সেটাকে ব্রিচ করে। তো এই ক্ষেত্রে তার মত নিয়ে অবশ্যই ফটো তুলবেন, ঠিক আছে। মানে আপনারা যে একটা হ্যাপি মুভমেন্ট কাটাচ্ছেন বা এরকম আপনি আপনার কর্তব্যগুলো পালন করছেন স্বামী হিসেবে, একটা কেয়ারিং, একটা রেসপন্সিবল হাজব্যান্ড যে আপনি, সেটা কিন্তু প্রমাণে একটা জায়গা থাকছে। এরপর যদি সম্পর্কটা আরেকটু ভালো হচ্ছে মনে হয়, সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝেই এখানে ওখানে ট্যুরে যেতে পারেন। শর্ট ট্রিপ হতে পারে, মানে ধরুন 2-1 দিনের কোথাও, না বলছি না আমি যে কাশ্মীর যান, আপনি সিমলা যান বা গোয়া যান, না অত বিগ বাজেটের কথা আমি বলবো না। যদি কেউ অ্যাফোর্ড করতে পারেন অবশ্যই যান, পারলে দেশ ছেড়ে বিদেশে যান। কিন্তু যদি মনে হয় আপনি কাছাকাছি, বাড়ির কাছাকাছি কম খরচে আপনি যেতেই পারেন। তো সেখানে গিয়ে কী হবে, এক রুমে আধার কার্ড দুজনই দেবেন। অনেক সময় অপশন থাকে যে একজনের আধার কার্ড দিলেও হয়, না, দুজনেরই আধার কার্ড দিয়ে একসঙ্গে থাকবেন এক্ষেত্রে, ঠিক আছে। দুজনের আধার কার্ড দেবেন, এক রুম থাকবেন, এক রুমে বুক করবেন, এক রুমে থাকবেন, ওখানে গিয়ে ফটো তুলবেন, ভিডিও করবেন, সবগুলো গুছিয়ে রেখে দেবেন। আর সঙ্গে সঙ্গে হোটেলের বিলটাও, ঠিক আছে। আর বিলটা কিন্তু দুজনের নামই করাবেন, বুঝেছেন। এগুলো কিন্তু সব ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে। একটা সম্ভাবনা আছে, যেটা হলো এত কিছুর পর সম্পর্কটা তো আবার জোড়া লাগতে পারে, আবার নতুন করে আপনার স্ত্রীকে ফিরে পেতে পারেন। বা ধরুন কেসটা মিটলো না, সমস্যার সমাধান হলো না, কেসটা কোর্ট পর্যন্ত গেল, ট্রায়াল চললো, ওনার উকিলবাবু আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আনলেন। তার মধ্যে প্রধান অভিযোগ যে ওই বাড়িতে, মানে আপনার বাড়িতে আপনার স্ত্রী ইনসিকিওর ফিল করছিল, তার রিস্ক মনে হচ্ছিল, ঝুঁকি তার শরীরের প্রতি, তার প্রাণের উপর, প্রাণ আর শরীরের ঝুঁকি ফিল করছিল, তাই সে এক কাপড়ে রাত্রিবেলা বাড়ি ছেড়ে তার বাপের বাড়িতে চলে গেছে। তো এরকম অভিযোগ অনেক সময় আসে, স্বাভাবিকও। অভিযোগ যদি এরকম মিথ্যা মামলা হয় তখন কিন্তু এরকম অভিযোগ দিয়েই শুরু হয় বা শেষ হয়। তো সেক্ষেত্রে আপনাকে এটা বলার জায়গা থাকবে যে আমার ওয়াইফ এত ভয় পেয়েছিল আর এত ভয় পাচ্ছে, এখনও সে বাপের বাড়িতে আছে, কিন্তু এই ভয়ের মাঝখানেও কি অদ্ভুতভাবে হঠাৎ হঠাৎ করে আমার স্ত্রী সাহস পেয়ে যাচ্ছে যে আমার সঙ্গে গিয়ে বাড়ি ছেড়ে কত দূরে 2-3 রাত কাটিয়ে আসছে, ঘুরতে যাচ্ছে, এক রুমে থাকছে। মহামান্য আদালত, এই দেখুন হোটেলের বিলগুলো, যেখানে আমি আমার স্ত্রী দুজনেই গেছিলাম, 3 দিন ছিলাম। দেখুন মহামান্য আদালত, আমি এই অমুক তারিখে গেছিলাম, অমুক 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 তারিখে আমি গেছিলাম, তার বিলগুলো দেখুন, হোটেলে আমরা থেকেছি, খেয়েছি, ঘুরেছি, তার সব বিল আমার কাছে আছে। দেখুন আমি স্বামী হিসেবে কতটা রেসপন্সিবল, যে দায়িত্বপূর্ণ একজন ব্যক্তি, তার প্রমাণ হলো আমি দেখুন আমার স্ত্রীর জন্মদিন, আমার স্ত্রীর আমাদের বিবাহবার্ষিকী, তার বাবার জন্মদিন, তার মায়ের জন্মদিন, সব কিছুতে আমি গিফট পাঠিয়েছি। হ্যাঁ, সে হয়তো রিজেক্ট করেছে, নেয়নি, সে পরের ব্যাপার। আমি কিন্তু আমার কর্তব্যটা করেছি। আমি কিন্তু পুজোর সময় বা অনুষ্ঠানে আমি আমার স্ত্রীকে গিফট পাঠিয়েছি, অনলাইনে পাঠিয়েছি। কারণ আমি গেলে আমার স্ত্রী আমার উপর চেঁচামেচি করতো, হয়তো নিত না, ঝগড়া ঝামেলা অশান্তি বাড়তো, তিক্ততা বাড়তো, তাই অনলাইনের মাধ্যমে পাঠিয়েছি, কিন্তু পাঠিয়েছি। আপনি আরেকটা কাজ করবেন, সেটা হলো যখন আপনার স্ত্রী চলে যাবে, আপনি কিন্তু সেকশন 9 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 রেস্টোরেশন অফ কনজুগাল রাইটস এর উপর একটা মামলা প্রথমেই করবেন না। প্রথমে আপনি লাভ লেটার লিখবেন, মানে প্রেমপত্র। যারা যারা ছোটোবেলায় লিখেছেন তাদের হয়তো খুব সুবিধা হবে, আর যারা ধরুন লেখার সুযোগ পাননি বা লেখেননি তারা একটু নয় শিখে নেবেন। সেটা হলো প্রথমেই লিখবেন প্রিয়তমা, স্ত্রীর নাম, তারপরেই লিখবেন এটা আপনি ফিল করেন। বউকে ছেড়ে তো নিশ্চয়ই ভালো নেই আপনি, কারণ বউ কয়েকদিনের জন্য যদি তার বাপের বাড়িতে যায় একটু আনন্দ হয়, অনেক সময় বন্ধুদের সঙ্গে পার্টি, ঘোরাঘুরি, ঠিকই আছে। কিন্তু বউ যদি সারা জীবনের জন্য চলে যাবে এই মানসিকতা নিয়ে যদি চলে যায়, তাহলে অবশ্যই আপনি ভালো নেই। কারণ আপনার সমাজকে, আপনার পরিবারকে, আপনার কাজের জায়গায়, সব জায়গায় উত্তর দিতে হবে বউ কোথায়। যখন এগুলো বলে তখন এখানে লাগে, তাই আপনি ভালো নেই। হ্যাঁ, সবাই তো একরকম হয় না, বেশিরভাগ মানুষই নিজের স্ত্রীকে ভালোবাসে। হ্যাঁ, হয়তো ইমোশনাল হয়ে অনেক সময় অনেক কিছু বলে ফেলে, হিট অফ দ্য মুভমেন্ট, কিন্তু স্ত্রীকে তো সবাই ভালোবাসে তিক্ততা হওয়ার পরেও। কারণ ভালোবাসা কখনো মুছে যায় না, হয়তো দূরত্ব বাড়ে, কিন্তু মনে তার একটা ইমপ্রেশন থেকেই যায়। সেটাকে আবার জাগিয়ে উঠান, একটা সুন্দর করে লাভ লেটার লিখুন যে আপনি তাকে ছেড়ে থাকতে পারছেন না, তাকে ছাড়া খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, কাজে মন আসছে না, সবসময় মনের মধ্যে একটা মিসিং চলছে, তার জন্য তাকে আপনি খুব মিস করছেন।
চিঠির মধ্যে যদি সত্যতা থাকে আর আপনার যদি ইমোশনটা যদি সত্যি সত্যি হয়, আপনার স্ত্রী যদি বোঝে, হয়তো ফিরে আসবে চিঠি পেয়ে। বা ধরুন এই চিঠিটা পেলো, আসলো না, কিন্তু আপনি আশাহত হবেন না। 2 বার 3 বার 4 বার আপনি চিঠি 7 দিন 10 দিন 15 দিন পর পর পাঠিয়ে যান। আর এই চিঠিতে কিন্তু একটা কথা মেনশন করবেন যে অমুক তারিখ অমুক সময় তুমি আমার অমুক বাড়ি, ধরুন আপনার 3-4টা বাড়ি আছে, সেক্ষেত্রে বাড়িটা মেনশন করতে হবে। যে ধরুন আপনার বাড়ি ঢাকুরিয়া, লিখবেন ঢাকুরিয়ার অমুক বাড়ি ছেড়ে তুমি চলে গেছো, আমার ঢাকুরিয়ার বাড়ি ছেড়ে তুমি চলে গেছো। আর যাদের ধরুন একটাই বাড়ি, তাহলে লিখতে পারেন যে আমার বাড়ি ছেড়ে চলে গেছে। অনেকের তো অনেক সময় হয় 2-3টে বাড়ি থাকে, তো সেক্ষেত্রে আপনাকে বাড়িটা লিখতে হবে, আপনার কোথা থেকে গেছে। ঠিক আছে, আমার অমুক সময় চলে গেছো, কাউকে কিছু না বলে। আমাদের মধ্যে খুব একটা ঝগড়া অশান্তিও হয়নি, তোমাকে বহুবার আমি বলেছি, বুঝিয়েছি, তাও তুমি বোঝোনি, তুমি চলে গেছো। তোমাকে আমি খুব ভালোবাসি, তোমায় খুব ভালো রাখবো, তুমি ফিরে আসো। যদি কিছু সমস্যা আমাদের মধ্যে থেকেও থাকে, আমরা বসে মিটিয়ে নেব। আমরা আমাদের ভালোবাসাকে এভাবে নষ্ট হতে দিতে পারি না। এরকমভাবে একটা চিঠি লিখুন, এরকমভাবে আপনি 2 বার 3 বার পাঠান। যদি না আসে তাহলে কি করবেন, উকিলের মাধ্যমে কোনো ভালো লয়ারের কাছে যান এবং তার মাধ্যমে একটা লিগ্যাল নোটিশ পাঠান। এরকম 2-1 বার লিগ্যাল নোটিশ পাঠান। তারপরে দরকার পড়লে ফ্যামিলি কোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে আপনি রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটের একটা কেস করতে পারেন। এই কেসটা এরকম নয় যে আপনার স্ত্রীর উপর কোনো ক্রিমিনাল কেস নয়, এটা আপনার ওয়াইফকে ফিরিয়ে আনার কেস, যে আমার কনজুগাল রাইটস নষ্ট হচ্ছে, খর্ব হচ্ছে, আমার দাম্পত্য জীবন আঘাতপ্রাপ্ত হচ্ছে তোমাকে ছেড়ে, তাই তুমি ফিরে আসো। এটা একটা কোর্ট অর্ডার দেবে যে আপনি আপনার স্বামীর কাছে ফিরে আসুন। 1 বছরের ডিগ্রি হয় ওটা, 1 বছরের মধ্যে ফিরে আসেন, তাছাড়া একটা অর্ডার থাকে। তো এই ক্ষেত্রে আপনি এই ডিগ্রিটা পাস হলে ওয়াইফ অনেক সময় ফিরে আসে, অনেক সময় ফিরে আসে না। ফিরে আসলে একটা ডাইভোর্সের জায়গা পার্ট আপনার তৈরি হয়েছে, আপনি ডাইভোর্স চাইতে পারেন। তবে এই ক্ষেত্রে কিন্তু মেনটেন্যান্স বা ফাইনাল অ্যালামনির ক্ষেত্রে খুব একটা লাভ হয় না। অনেকে বলে, অনেক ভিডিওতে শুনি যে মেনটেন্যান্স থেকে আপনি বেঁচে যাবেন, না, বাঁচবেন না। মেনটেন্যান্স আমাকে দিতেই হবে, সত্যি কথা যেটা আমি বলে দিলাম এই ভিডিওতে, দিতে হবে আপনাকে মেনটেন্যান্স। এবার কোন কোন কন্ডিশনে দিতে হবে না তার উপর এরকম ভিডিও আমার আছে, বা আমি দরকার হলে ভবিষ্যতে বানাবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মনে রাখুন দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ছাড় আছে, সেই ছাড়গুলো অবশ্যই আছে, সেগুলোতে পাবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি জেনারেল। আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এটা জেনারেল একটা ভিডিও, ঠিক আছে। এই ক্ষেত্রে কোনো স্পেসিফিক কারো বিষয় নিয়ে আলোচনা করছি না, কারণ অনেক ক্ষেত্রে অ্যাডাল্টারি বা অনেক কিছু বিষয় থাকে, সেসব ক্ষেত্রগুলোতে না দিলেও হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু দেওয়ার একটা বিষয় থাকছে। যদি নর্মাল ক্ষেত্রে আপনার ওয়াইফ যদি না করে, বা যদি কাজ করে আপনার থেকে অনেক কম ইনকাম করে, সেক্ষেত্রে কিন্তু দেওয়ার একটা বিষয় আছে, মানে মেনটেন্যান্স আপনাকে দিতে হবে, কিন্তু আপনি ডাইভোর্স পাবেন। কিন্তু এই যে ধরুন এই 498 কেসের সঙ্গে এর সম্পর্কটা কোথায়? সম্পর্কটা এটাই যে আপনি, এ তো গেল ডিভোর্সের কথা, কারণ আমি তো বললাম ডিভোর্সের ক্ষেত্রে আপনার লাভ হবে, 1 বছরের মধ্যে না ফিরলে আপনি পরে ফার্দার স্টেপ নিতে পারবেন। কিন্তু ভাবুন আপনি এই 498-এ একটা আইপিসির কেস চলছে বা সেকশন 85-এর একটা কেস চলছে, তো এক্ষেত্রে আপনার এই কনজুগাল রাইটের সম্পর্ক আছে। সম্পর্ক কোথায়? সম্পর্কটা এখানেই যে আপনার যখনই যে ইন্টেনশন অ্যান্ড মোটিভেশন, এর উপরেই কিন্তু পানিশমেন্টগুলো হয়। এটাই কিন্তু ক্রাইমের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল বিষয়। তো এই কেনটাই কিন্তু এটা একটু আপনার হলেও আপনার অনুকূলে যাচ্ছে, কারণ আপনি চেষ্টা করেছিলেন আপনার স্ত্রীকে ফিরিয়ে আনার, আপনার স্ত্রী আসেনি, সেটা আপনার স্ত্রীর ব্যাপার। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছিলেন, আপনার স্ত্রীকে সব রকমভাবে আপনি দায়িত্ব পালন করেছেন, আপনার স্ত্রী ফিরে আসেনি, সেটা আপনার স্ত্রীর ব্যাপার। কিন্তু আপনি কিন্তু চেষ্টা করেছিলেন, আপনি যে চেষ্টা করেছিলেন সেটা কিন্তু কোর্টে প্রমাণ হওয়ার একটা জায়গাই হলো এই যে আপনি সেকশন 9-এ কেসটা করেছিলেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অন্য কারোর সঙ্গে, বন্ধু বান্ধব, ফ্যামিলির লোক, বা যারা এরকম কেস নিয়ে রোজ ভুগছেন, তাদের সঙ্গে কিন্তু এটা শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। কারণ কাহারই সমস্যা চলছে আপনি নিজেও জানেন না, কারণ কেউ মুখ খুলে এগুলো বলতে চায় না, যতটা পারে এড়িয়ে যায়। তাই জেনারেলভাবে যদি সবাইকে শেয়ার করে দেন, তাহলে কী হবে, যার প্রবলেম সেও দেখে নেবে, আর যার প্রবলেম নেই সেও আগে থেকে সাবধান হবে। আজকে এখানেই শেষ করছি, তাহলে ভালো থাকবেন। সামনের ভিডিওতে আবার ফিরবো নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।